আর আপনারা তো জানেন কুন্তল ঘোষের সে বক্তব্য যে আমি 90% তো পাঠিয়ে দিতাম, 10% আমার কাছে রাখতাম। তাহলে 90% যাদের কাছে গিয়েছে তাদের উপর টাকা ফেরতের জন্য চাপ পড়তো কি না? শিক্ষকের চাকরির পদে নেই, রাজ্য সরকার চাইলেও সুপ্রিম কোর্ট যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ কাউকে শিক্ষক হিসেবে দেখাতে পারবেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করেন যে তিনি LLB পাস করেছেন। আমি জানি না সেই LLB ডিগ্রিটা ওনার ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরের মতো জালি ডিগ্রি কিনা, কিন্তু মুখ্যমন্ত্রীর তো পার্থ চ্যাটার্জির সঙ্গে জেলে যাওয়া উচিত একই অপরাধের জন্য। আচ্ছা, চোরের মন পুলিশ পুলিশ আপনি শুনেছেন তো? তিনি যেসব অপরাধ করেছেন তিনি জানেন যে তার গ্রেপ্তার হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের, তাই নিয়ে দায় টানাটানি চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, এমনকি স্কুলে যাওয়ারও তিনি আবেদন করছেন শিক্ষকরা যাতে স্কুলে যেতে পারে। এটা কি কোনোভাবেই সম্ভব? আইনে কি এমন কি সম্ভাবনা কিছু রয়েছে? এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন IPS অফিসার নজরুল ইসলাম। নজরুলবাবু, আপনাকে ওঙ্কারে স্বাগত। কোন কথাটা? দিদি বলছেন যে যাদের চাকরি চলে গেছে যোগ্য তাদের পাশে রয়েছি, এই বিষয়টা দেখার পর অযোগ্য যারা রয়েছেন তাদের বিষয়টা তিনি ভেবে দেখবেন। কারা যোগ্য বা অযোগ্য এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা একদমই ঠিক নয়। কারণ কোনো চাকরির জন্য দরখাস্ত করতে গেলে একমাত্র যারা যোগ্য তারাই দরখাস্ত করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে যাদেরকে নির্বাচিত করা হয় তারা চাকরি পায়। হাইকোর্টে যেটা প্রশ্ন ছিল, মামলার পরিপ্রেক্ষিতে CBI তদন্ত করার পর কিছু সংখ্যক প্রার্থীর ক্ষেত্রে CBI বলেছিল যে 17 রকমের যে অপরাধ, যেমন প্যানেলের বাইরে থেকে কাউকে নিয়োগ করা হয়েছে বা র্যাঙ্ক জাম করে, অর্থাৎ আগের লোককে বাদ দিয়ে পরের লোককে নিয়োগ করা হয়েছে, ওই মার্কশিটে কারচুপি করা হয়েছে যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়োগ করার জন্য, এরকমভাবে 17 রকমের অপরাধ হয়েছে। তাতে যে নিয়োজিত শিক্ষকরা এইটা করে নিয়োজিত হয়েছেন বলে তারা প্রমাণ জোগাড় করতে পেরেছেন, সেই তালিকাটা হাইকোর্টে প্রথমে হয়েছিল, পরে সেটা সুপ্রিম কোর্টে যায়। একটা মাত্র প্রশ্ন ছিল যে অবৈধভাবে এই যে যাদের CBI চিহ্নিত করেছেন তার বাইরে তো আছে, নাহলে তো প্যানেল কেন বাতিল হবে? তার বাইরে কারা অবৈধভাবে নিয়োজিত হয়েছে সেটা SSC বলুক, রাজ্য সরকার বলুক, কারা বৈধভাবে নিয়োজিত হয়েছে সেটা বলুক। যদি রাজ্য সরকার বা SSC এটা বলে দিত তাহলে কিন্তু যারা বৈধভাবে নিয়োজিত হয়েছেন তাদের চাকরিটা বাতিল হতো না। কিন্তু রাজ্য সরকার বলেনি কেন? সেটা রাজ্য সরকারের স্বার্থের জন্য নয়, শাসক দলের নেতাদের স্বার্থের জন্য। যে ধরুন CBI-কে যাদের চিহ্নিত করেছে এরা তো বলতে পারবে যে CBI করেছে, আমাদের কিছু করার ছিল না। কিন্তু তারা যদি বলে দেয় যে তার বাইরে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের নাম যদি বলে দেয়, অবৈধ মানে তারা তো টাকা দিয়ে নিযুক্ত হয়েছে। আর আপনারা তো জানেন কুন্তল ঘোষের সে বক্তব্য যে আমি 90% তো পাঠিয়ে দিতাম, 10% আমার কাছে রাখতাম। তাহলে 90% যাদের কাছে গিয়েছে তাদের উপর টাকা ফেরতের জন্য চাপ পড়তো কি না? পড়তো। তো সেইটা যাতে না পড়ে তার জন্য তারা কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে সেটা হাইকোর্টকে জানায়নি এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে জানায়নি, এই জন্য চাকরিটা বাতিল হয়েছে। তারা যদি জানিয়ে দিত তাহলে যারা বৈধভাবে নিয়োজিত হয়েছে তাদের চাকরি বাতিল হতো না। তো এই যে চাকরি বাতিল হয়েছে এটার জন্য কিন্তু দায়ী মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী এবং তার অধীনের লোকরা, যারা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। দিদি বলছেন যে আপনারা স্কুলে যান, আপনারা তো স্কুলে যেতে কেউ বারণ করেনি, এটা কি কোনোভাবে সম্ভব? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী চেয়ারে যিনি বসে আছেন তিনি ঠিক কথা খুব কম সময় বলেন, অধিকাংশ সময় এমন কথা বলেন যেগুলো ঠিক নয়। এবং
অধিকাংশ সময় এমন কথা বলেন যেগুলো সত্য নয়। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পুরো প্যানেলটা বাতিল, অর্থাৎ এখন কেউ আর শিক্ষকের চাকরির পদে নেই। রাজ্য সরকার চাইলেও সুপ্রিম কোর্ট যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ কাউকে শিক্ষক হিসেবে দেখাতে পারবেন না। একমাত্র যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের ইতিমধ্যে সিবিআই তদন্ত করে দোষী সাব্যস্ত করেছে তাদের টেন্টেড বলেছেন, সেই টেন্টেড লোকেদের চাকরির জন্য তারা আর আবেদন করতে পারবে না। তারা যে বেতনটা নিয়েছে সেটা সুদ সমেত ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসও থাকতে পারেন, তারা যে কাজটা করেছে সেটা অপরাধ। যারা এরকম কোনো অপরাধ করেছে বলে প্রমাণ হয়নি তারা আবেদন করতে পারবে এবং তারা যদি পরীক্ষা নেওয়ার পর তাদেরকে যোগ্য পাওয়া যায় তারা নিয়োজিত হতে পারে। সে নিয়োজিত করার পর তাদেরকে তিনি শিক্ষক বলতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্ট একবার রায় দিয়ে দেওয়ার পর সুপ্রিম কোর্টের উপর আমাদের দেশে কোনো কোর্ট নাই। অতএব যে কোনো অথরিটি সুপ্রিম কোর্টের যে রায় সেটা মেনে চলতে বাধ্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করেন যে তিনি এলএলবি পাস করেছেন। আমি জানি না সেই এলএলবি ডিগ্রিটা ওনার ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরের মতো জালি ডিগ্রি কিনা। যদি না হয় তাহলে এটা তার খুব ভালোভাবে বোঝা উচিত যে সুপ্রিম কোর্ট একবার রায় দিয়ে দিলে সে রায়ের ওপর কারো কলম চলে না। দিদি বলছেন তিনি কিছু জানতেন না যে এত বড় দুর্নীতি হয়েছেন, শিক্ষক নিয়োগের দুর্নীতি তিনি জানতেন না, তার শুধু শুধু তাকে গালাগালি দিচ্ছে বিরোধীরা এবং সবাই গালাগালি দিচ্ছে। আপনার কি মনে হয় দিদি সত্যি কিছু জানতেন না? তো দিদির কথা শুনলে ওই যে ঢাকায় কুট্টিরা বলেন যে ঘোড়ায় হাসবো, কোয়েন না বাবু। তো আপনারা সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে তো বলতে পারছেন না যে দিদি বলেন না ঘোড়ায় হাসবে, বলতে তো পারছেন না। সেই জন্য তিনি বলছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তার অধীনে কাজ করে কি না? শিক্ষামন্ত্রী যে অপরাধ করবে তার দায় মুখ্যমন্ত্রীর কি না? আপনাকে অনুরোধ করবো আপনি দেখে নিন 165 নম্বর ধারা সংবিধানের, তার 2 নম্বর উপধারা, যৌথ দায়িত্ব। দেখুন আমাদের রাজ্যের একজন মন্ত্রী বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করলে আমরা তার জন্য দায়ী। তিনি এখন বলছেন না যে পার্থ চ্যাটার্জি জেলে আছেন, আমাদেরও জেলে যাওয়া উচিত। কিন্তু মুখ্যমন্ত্রীর তো পার্থ চ্যাটার্জির সঙ্গে জেলে যাওয়া উচিত একই অপরাধের জন্য। তো তার শিক্ষামন্ত্রীর ঘাড়ে কটা মাথা যে মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা আদায় করে অযোগ্য বা কম যোগ্য প্রার্থীদের কাছে তিনি চাকরি বিক্রি করেছেন। তিনি যদি জানতেন না, তো ওনার কাছে চিঠি এসেছিল যে এই লোক এত টাকা তুলছে, তো সেই চিঠির ভিত্তিতে তিনি কোনো ব্যবস্থা নিলেন না কেন? সেই চিঠি মানিক ভট্টাচার্যের বাড়িতে পাওয়া গেল কেন? কারণ যে দেখো এসব জানাজানি হয়ে যাচ্ছে, প্রমাণ থাকলে কিছু লোপাট করো, নাহলে ধরা পড়ে যেতে পারে। এই তো তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তাহলে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচানোর জন্য ওনার অত দরদ উথলে পড়লো কেন? যারা যোগ্য প্রার্থী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কষ্ট পেয়ে রাস্তায় বসে আছেন, তাদের জন্য ওনার দরদ উথলে পড়ছে কি? পড়ছে না। কারণ তারা ওই আমাকে টাকা ফেরত দাও বলে পেটাতে পারবে না। যেহেতু যারা টাকা ফেরত চাইতে পারবে তাদের চাকরিটা উনি বাঁচাতে গিয়েছেন এবং তাদের চাকরিটা বাঁচানোর জন্যই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কারা বৈধভাবে নিয়োজিত হয়েছে সেই তালিকা রাজ্য সরকার দেয়নি। দিদি বলছেন যে এই যে দুর্নীতি বা এই যে চাকরি খাওয়া হলো এর জন্য উনি বিকাশবাবুকে দায়ী করছেন। বিকাশবাবু একজন অ্যাডভোকেট। কোনো মক্কেল যদি ওনার কাছে যান এবং সে মক্কেল হয়ে তিনি যদি ভালোভাবে মামলা লড়েন, তো এর জন্যে তাকে দায়ী করছেন কেন? আপনিও তো ভালো ভালো উকিল লাগিয়েছিলেন অনেক লক্ষ টাকা ব্যয়ে। আপনার সাংসদ কিছু আছেন যারা খুব বড় উকিল বলে নিজেদের দাবি করেন, তো তাহলে সুপ্রিম কোর্টে সওয়াল করে আপনাকে জেতাতে পারলো না কেন? সেইটা বলুন যে আপনারা অনেক বড় উকিল দিয়ে জেতাতে পারেননি, সেখানে যে ভট্টাচার্য মামলা করে তার মক্কেলকে জিতিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তো তার প্রতি তার হিংসে হতেই পারে এবং তিনি নিজেও দাবি করেন যে তিনিও এলএলবি পাস আছেন, তিনিও আইনজীবী। তো সুপ্রিম কোর্টে যান না,
একবার আর্গু করেন, করে বিকাশ ভট্টাচার্যকে হারিয়ে দেন, তাহলে তো বুঝবো যে আপনার ক্ষমতা আছে। দিদি বলছেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন, তিনি এই যে সংশয়টা বারবার প্রকাশ করছেন কেন? এবং নেতাজি ইন্ডোরের সভা থেকে কালকেরও উনি সংশয়টা প্রকাশ করেছেন, কি মনে হয়? আচ্ছা, চোরের মন পুলিশ পুলিশ আপনি শুনেছেন তো? তিনি যেসব অপরাধ করেছেন তিনি জানেন যে তার গ্রেপ্তার হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। তো এটা যতক্ষণ কেন্দ্রের শাসক দলের নেতাদের সঙ্গে সমঝোতা আছে উনি গ্রেপ্তার হবেন না। কারণ গ্রেপ্তার কারা করবে? এই রাজ্যের পুলিশ, সিআইডি বলুন আর থানা পুলিশই বলুন, সেটা তো ওনার অধীনে কাজ করে, উনি পুলিশ মন্ত্রী, ওনাকে গ্রেপ্তার করবে না। তাহলে কে গ্রেপ্তার করতে পারে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো যতদিন মোদি, শাহ এদের সঙ্গে সম্পর্ক ভালো আছে ততদিন গ্রেপ্তার করবে না। কিন্তু ওনাদের কথা না শুনলে তো গ্রেপ্তার হতে পারেন, অতএব সেটা আগে থেকে সাফাই দিয়ে রাখছেন যাতে তখন বলা যায়। তা আমি তো আগেই বলেছিলাম। আপনার কি মনে হয় যে সিবিআই কিন্তু তার চাষিরে বলছেন যে জনৈক অভিষেক, কালীঘাটে কাবুর সাথে কথা বলার যে রেকর্ড সেটা সামনে আসা পড়ে, আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্তের মধ্যে? আপনারা জনৈক বলছেন, সেই অভিষেক ব্যানার্জি কি কথা বলছেন? তাকে কত কোটি টাকা দিতে হবে বলছেন। আর কালীঘাটের কাকু, সেই অভিষেক ব্যানার্জিকে যিনি বস বলেন এবং এটা বলেন যে আমার সাহেবকে ছোবার ক্ষমতা কারণেই কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, যেতে পারবে না, ছুতেও পারবে না। তো তার সম্পর্কে বলছেন। তো তিনি কত টাকা চেয়েছেন বলছেন কালীঘাটের কাকু, এবং সেই টাকাটা যদি না দেওয়া হয় তাহলে কি করতে বলেছেন? নিয়োগগুলো ক্যান্সেল করে দিতে বলেছেন, পুলিশ দিয়ে ধরিয়ে অ্যারেস্ট করে দিতে বলেছেন, এবং অন্ততপক্ষে দূরে কোথাও ট্রান্সফার করে দিতে বলে। বলুন এখানে কলকাতায় বা পশ্চিমবঙ্গে কজন অভিষেক ব্যানার্জি আছে যারা এই তিনটে কাজ করতে পারে? তো আপনার তো জনৈক কথা আছে, জনৈক তো উনি রাখেন, উনি তো নিজেই বলেছেন যে আমার নাম দেবো, তিনি বলেছেন। এখানে জনৈকের কোনো ব্যাপার নেই, এটা কোনো অভিষেক ব্যানার্জি খুব পরিষ্কার। মুশকিল হচ্ছে সিবিআই তাকে আসামি হিসেবে দেখায়নি এবং তার বিরুদ্ধে প্রমাণটা জোগাড় করে কোর্টে দেয়নি, এই সুযোগে বলছে। এবং সেটা আমার ধারণা ওই দিদি মোদি সমঝোতার জন্য। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে দিদি এবং মোদির সঙ্গে বা কেন্দ্র বা রাজ্যের মানে সেটিং থাকার জন্য মানে এই তদন্তটা কোথাও একটা ঢিলিমি হচ্ছে? কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো সমঝোতা নেই। সমঝোতা আছে কেন্দ্রে যারা শাসক দল আছেন সেই দলের কিছু নেতার সঙ্গে এ রাজ্যে যারা শাসক দল আছে উপরের কিছু নেতা। কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কোনো সমঝোতা নেই। সেখানকার শাসক দলের নেতাদের সঙ্গে এখানকার শাসক দলের নেতাদের অবৈধ সমঝোতা আছে, অন্যায় সমঝোতা আছে। আমরা কথা বললাম প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। তিনি স্পষ্ট সেটা বলতে চাইলেন যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি এবং এই যে চাকরি গেল 26,000, তার মধ্যে কিন্তু যোগ্য চাকরি প্রার্থী বা শিক্ষক শিক্ষিকা তারা ছিলেন, তাদের এই চাকরি যাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই দায়ী। শুধুমাত্র রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অপরাধের জন্য দায়ী। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।